নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আপনারা কি বিশ্বাস করবেন, যে দেশকে ভারত প্রতি বছর কোটি কোটি টাকার গ্র্যান্ট দেয়, যে দেশের অর্থনীতি ভারতের উপর দাঁড়িয়ে, সেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী ভারতের ফরেন সেক্রেটারির সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন। হ্যাঁ, কথা বলছি নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের বিদেশ সচিব তার সমমর্যাদার কেউ নন, তাই তিনি দেখা করবেন না। এটা কি কেবল শিষ্টাচারের অভাব, নাকি ভারতের জিওপলিটিক্যাল অ্যাসার্টিভনেসের ওপর এক বিরাট আঘাত? আজ এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব নেপালের এই নতুন রাজনীতির এবং জানব কেন ভারতের প্রতিবেশী দেশগুলো হঠাৎ করে ভারতের প্রতি এতটাও ইনসোলেন্ট হয়ে উঠছে। আজকের এপিসোড অত্যন্ত সিরিয়াস, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আন্তর্জাতিক কূটনীতি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে একটি কথা খুব প্রচলিত, দেয়ার ইজ নো সাচ থিংস অ্যাজ ফ্রি লাঞ্চ। কিন্তু ভারতের ক্ষেত্রে এই নিয়মটা যেন খাটে না। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর জন্য উদারহস্ত। এই তো কয়েকদিন আগে ভারত সরকারের পেশ করা বাজেটে পরিষ্কার দেখা গেছে যে নেপালের উন্নয়নের জন্য ভারত প্রায় 800 কোটি টাকা বা 12.8 বিলিয়ন রুপি সরাসরি গ্র্যান্ট হিসেবে বরাদ্দ করেছে। এটা কোনো ঋণ বা লোন নয় যে ফেরত দিতে হবে, এটা সম্পূর্ণ অনুদান। শুধু এই 800 কোটি টাকা নয়, ইতিহাস সাক্ষী আছে, যখনই নেপাল কোনো বিপদে পড়েছে, সে 2015 সালের সেই ভয়াবহ ভূমিকম্প হোক বা সাম্প্রতিক কোনো প্রাকৃতিক বিপর্যয়, ভারত সরকার প্রোটোকলের তোয়াক্কা না করে সবার আগে সেখানে খাবার, জীবনদায়ী ওষুধ এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। এমনকি নেপালের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাগাতার সাপোর্ট দিয়ে যায়। কিন্তু বিনিময়ে আজ আমরা কি পাচ্ছি? কৃতজ্ঞতা? না, আমরা পাচ্ছি চরম কূটনৈতিক অভদ্রতা বা ডিপ্লোম্যাটিক ইনসোলেন্স। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন শাহ, যিনি রাজনীতির আঙিনায় আসার আগে একজন জনপ্রিয় র্যাপ স্টার ছিলেন, তিনি আজ ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করবেন না। তার যুক্তি, বিক্রম মিশ্রি নাকি একজন আমলা বা ব্যুরোক্রেট, আর বালেন শাহও একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। কিন্তু বালেন শাহ সম্ভবত ভুলে গেছেন যে এই বিক্রম মিশ্রি কেবল একজন আমলা নন, তিনি ভারতের বিদেশ নীতির অন্যতম প্রধান কারিগর। তিনি বিশ্বের মহাশক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানের সাথে টেবিলে বসে ভারতের প্রতিনিধিত্ব করেন। রাশিয়ার পুতিন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট সবাই যেখানে ভারতের প্রতিনিধিদের গুরুত্ব দেন, সেখানে নেপালের মতো একটা দেশ যারা আক্ষরিক অর্থেই ভারতের ফিনান্সিয়াল এইডের উপর দাঁড়িয়ে আছে, তাদের এই আচরণ কি মানা যায়? আসলে এখানে নেপালের প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তিগত লড়াই নেই, এটা সম্পূর্ণটাই একটা রাজনৈতিক চাল। নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন তীব্র অস্থিরতা চলছে। ব্যাপক হারে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব বাড়ছে, পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে এবং সামগ্রিক ইকোনমি বা অর্থনীতি ভেঙে পড়ার মুখে। যখন কোনো দেশের নেতা নিজের দেশের সমস্যার সমাধান করতে পারেন না, তখন জনগণের নজর ঘোরাতে সবচেয়ে সহজ রাস্তা হলো প্রতিবেশী কোনো বড় দেশের বিরুদ্ধে বিষোদ্গার করা। বালেন শাহ ঠিক সেই সস্তা রাজনৈতিক চাল বা চিপ পপুলিস্ট ট্যাকটিক্স ব্যবহার করছেন। ভারতের ওপর দোষ চাপিয়ে তিনি নিজেকে নেপালের ত্রাতা এবং এক মহান জাতীয়তাবাদী নেতা হিসেবে প্রমাণ করতে চাইছেন। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন, ভারতের এই উদারতা বা সফট স্টেট পলিসিকে যদি আমরা স্রেফ একবারের জন্য বদলে ফেলি, তবে নেপালের সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। এই মুহূর্তের সবচেয়ে বড় বিতর্কের জায়গা হলো লিপুলেখ পাস। ভারত ও চীন সিদ্ধান্ত নিয়েছে যে তারা লিপুলেখ পাস দিয়ে পুনরায় কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করবে। এটা ভারতের জন্য ধর্মীয় এবং স্ট্র্যাটেজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নেপাল সরকার এখানে তীব্র আপত্তি তুলেছে। তাদের দাবি, লিপুলেখ পাস নাকি তাদের এলাকা। ইতিহাস বলছে 1954 সাল থেকে ভারত এই রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি নেপাল একটি নতুন ম্যাপ প্রকাশ করেছে, যাকে তারা গ্রেটার নেপাল বলছে। প্রধানমন্ত্রী বালেন শাহের অফিসে এমন একটি ম্যাপ ঝোলানো থাকে, যেখানে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, এমনকি পশ্চিমবঙ্গ এবং সিকিমের অংশকেও নেপালের বলে দাবি করা হয়েছে। ভাবুন একবার, কি দুঃসাহস! আমরা যে দেশকে আর্থিক নিরাপত্তা দিচ্ছি, সেই দেশই আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে চ্যালেঞ্জ করছে।
এটা কি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব? তারা বলছে লিপু লেক ডিসপিউটেড এরিয়া, তাই ভারত এখানে কোনো কাজ করতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো নেপাল এখানে চীনের হাতের পুতুল বা প্রক্সি হিসেবে কাজ করছে, যাতে ভারতের হিমালয় সীমান্ত অস্থির থাকে। বন্ধুরা, ভারতের এই সমস্যা কিন্তু কেবল নেপাল বা কোনো নির্দিষ্ট একটি দেশকে নিয়ে নয়, এটি আসলে একটি গভীর প্রতিবেশী সিনড্রোম। আপনারা যদি একটু নজর ঘুরিয়ে আমাদের পূর্ব দিকের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকান, তবে দেখবেন সেখানেও চিত্রটা প্রায় একই রকম। ভারত ও রাশিয়া মিলে বাংলাদেশের রূপপুরে বিশাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দিচ্ছে, যাতে তাদের শক্তির অভাব মিটে যায়। ভারত থেকে প্রতিদিন শত শত মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে। আমাদের দেশের পেঁয়াজ থেকে শুরু করে ডাল, চিনি ও চালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বা এসেন্সিয়াল কমিউডিটিস না গেলে সে দেশের বাজারে আগুন লেগে যায়। কিন্তু স্ট্র্যাটেজিটা দেখুন, বাংলাদেশে যখনই ক্ষমতার অলিন্দে কোনো পরিবর্তন আসে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে, সেখানে অদ্ভুতভাবে এক তীব্র ভারত বিরোধী সুর বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট চড়তে দেখা যাচ্ছে। কেন এমনটা হয়? নেপাল হোক বা বাংলাদেশ, উভয় দেশই ভারতের উপর অর্থনৈতিকভাবে এবং কৌশলগতভাবে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। নেপালের বিষয়টাকে যদি একটু গভীরে গিয়ে দেখেন, তবে দেখবেন তাদের কারেন্সি বা মুদ্রার মান সরাসরি ভারতীয় মুদ্রার সাথে প্যাকড করা আছে। অর্থাৎ নেপালি রুপির স্থিতিশীলতা বজায় থাকে ভারতীয় টাকার বিনিময়ে। সহজ কথায়, নেপালের টাকার মান পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভাবুন একবার, ভারত যদি আজ কেবল কয়েক সপ্তাহের জন্য হাত তুলে নেয়, তবে নেপালের অর্থনীতি তাসের ঘরের মতো এক লহমায় ভেঙে পড়বে। তাদের অর্থনীতিতে নেমে আসবে চরম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। কিন্তু তবুও আমাদের মনে এই প্রশ্নটা বারবার জাগে, যে দেশগুলো আমাদের দাক্ষিণ্যের উপর টিকে আছে, তারা ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের চোখে চোখ রাঙানোর সাহস পায় কী করে? এর উত্তর সম্ভবত আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। আমরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের এখনও একটি সফট স্টেট বা উদার রাষ্ট্র হিসেবে প্রমাণ করে রেখেছি। আমাদের যে নেবারহুড ফার্স্ট পলিসি, আমাদের যে বড় দাদা সুলভ মানসিকতা, তাকে আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের উদারতা নয়, বরং আমাদের দুর্বলতা বা উইকনেস হিসেবে দেখছে। আমাদের বুঝতে হবে যে আধুনিক জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে দয়া মায়া বা আবেগের কোনো জায়গা নেই। সেখানে চলে কেবল রিয়েল পলিটিক এবং ন্যাশনাল ইন্টারেস্ট। আপনি যদি আপনার শত্রুকে বা আপনার উপর নির্ভরশীল পক্ষকে সময় মতো আপনার শক্তি না দেখান, তবে তারা আপনাকে সম্মান করবে না। আমাদের এই অতিরিক্ত সহনশীলতাকে এখন বিশ্বের অনেক দেশই টেকেন ফর গ্র্যান্টেড বলে ধরে নিয়েছে। নেপাল যখন আমাদের জমি দাবি করে বা বাংলাদেশ যখন আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করে, তখন বুঝতে হবে যে ভারতের এবার সময় এসেছে তাদের সফট পাওয়ার খোলস থেকে বেরিয়ে আসার। কারণ শ্রদ্ধার চেয়েও মাঝে মাঝে ভয় এবং শাসন বেশি কার্যকর হয়, বিশেষ করে যখন আমাদের জাতীয় সম্মান বা ন্যাশনাল প্রাইড প্রশ্নের মুখে দাঁড়ায়। বন্ধুরা, একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিচার করে দেখুন। ভারত আজ আর সেই 90-এর দশকের দেশ নয়। ভারত আজ বিশ্বের 5th লার্জেস্ট ইকোনমি বা 5ম বৃহত্তম অর্থনীতি। আমাদের মিলিটারি পাওয়ার বা সামরিক শক্তি আজ বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় বুক ফুলিয়ে অবস্থান করছে। আমাদের প্রযুক্তি, আমাদের মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডিজিটাল পরিকাঠামো আজ গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গ্লোবাল মঞ্চে বা আন্তর্জাতিক রাজনীতিতে কি আমরা সত্যিই সেই প্রাপ্য সম্মান বা গ্লোবাল রেসপেক্ট পাচ্ছি, যেটা আমাদের মতো একটি উদীয়মান মহাশক্তির পাওনা? নেপালের মতো একটি দেশ, যার আয়তন এবং অর্থনীতি ভারতের একটি মাঝারি রাজ্যের সমান, তারা যখন ভারতের বিদেশ সচিবের সাথে নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তখন বুঝতে হবে আমাদের ডিপ্লোম্যাটিক পশ্চার বা কূটনৈতিক অবস্থানে কোথাও একটা বড়সড় ফাঁক থেকে যাচ্ছে। অনেকে মনে করেন এবং অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞও বলেন যে ভারত আদতে একটি সফট স্টেট। আমরা সবসময় নেবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশী প্রথম নীতিতে বিশ্বাসী। আমরা শান্তি চাই, আমরা চাই বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই আমাদের পরিবার। কিন্তু বন্ধুত্বের হাত বাড়ানো মানে এই নয় যে কেউ সেই হাতে কামড় বসাবে আর আমরা চুপ করে থাকব। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বারেন শাহ যে ধরনের আচরণ করছেন, তা কেবল অপেশাদার নয়, বরং চরম দাম্ভিকতার পূর্ণ। মজার বিষয় হলো, তিনি প্রায়ই কথায় কথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদাহরণ টানেন। তিনি সম্ভবত মনে করেন যে ভারতের প্রতিনিধিকে ফিরিয়ে দিয়ে তিনি পুতিনের চেয়েও বড় কোনো প্রভাবশালী বিশ্বনেতা হয়ে উঠেছেন। কিন্তু বারেন শাহর একটা ঐতিহাসিক সত্য ভুলে গেলে চলবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কিংবা আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করেন, তিনি তাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং সম্মান দেন। পুতিন জানেন ভারতের গুরুত্ব কী, তিনি জানেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা রাশিয়ার জন্য কতটা স্ট্র্যাটেজিক নেসেসিটি। অথচ বালেন শাহর মতো একজন নবাগত রাজনীতিবিদ, যিনি মাত্র কয়েকদিন হলো ক্ষমতার অলিন্দে এসেছেন, তার এই দম্ভ ভারতের সার্বভৌমত্বের ওপর এক প্রকার সরাসরি অপমান। এখন প্রশ্ন হলো, ভারত কি করবে? আমরা কি শুধু প্রতিপদপত্র পাঠিয়ে শান্ত থাকব? আসলে আমাদের কৌশলে কিছু পরিবর্তন আনতে হবে। প্রথমত, নেপালকে বুঝতে হবে যে ভারত ছাড়া তাদের কোনো অস্তিত্ব নেই। ভারত যদি কেবল কয়েকদিনের জন্য সীমান্ত দিয়ে সরবরাহ কমিয়ে দেয়, তবে কাঠমান্ডুর রাজপথে হাহাকার পড়ে যাবে। আমরা সেটা চাই না, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে ভারতকে কঠোর হতেই হবে। দ্বিতীয়ত, চীন যেভাবে নেপালের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তাদের ঋণের জালে ফাঁসাচ্ছে, ভারতকে তার চেয়েও শক্তিশালী এবং কার্যকর কানেক্টিভিটি প্রজেক্টস নিয়ে আসতে হবে, যাতে নেপালের সাধারণ মানুষ বোঝে যে ভারতই তাদের আসল বন্ধু। এবং তৃতীয়ত, আমাদের পরিষ্কার করে দিতে হবে যে ভারতের ম্যাপ নিয়ে বা ভারতের আধিকারিকদের নিয়ে কোনো প্রকার মিসবিহেভ বরদাস্ত করা হবে না। ভারতকে বুঝতে হবে যে কেবল টাকা দিলে বা সাহায্য করলে সম্মান পাওয়া যায় না, সম্মান আদায় করে নিতে হয়। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই দয়া করে কাউকে জায়গা ছেড়ে দেয় না। ভারতের উচিত তার হার্ড পাওয়ার এবং স্ট্র্যাটেজিক ডেপথকে ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোকে একটি কড়া বার্তা দেওয়া। বন্ধুরা, নেপাল ও ভারতের সম্পর্ক হাজার বছরের পুরনো। আমাদের মধ্যে রুটি বেটির সম্পর্ক। বহু নেপালি নাগরিক ভারতীয় সেনাবাহিনীতে বীরত্বের সাথে কাজ করছেন। কিন্তু রাজনীতির কারবারিরা যখন এই পবিত্র সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে, তখন আমাদের সচেতন হতে হবে। বালেন শাহর এই ব্যবহার কেবল ভারতের নয়, নেপালের সাধারণ মানুষের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আপনারা কি মনে করেন, ভারতের কি এবার নেপাল এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর প্রতি আরও কঠোর নীতি বা হার্ডলাইনার পলিসি নিয়ে আসা উচিত, নাকি আমাদের আলোচনার মাধ্যমে সব মিটিয়ে ফেলা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।